সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস পার্থ ভৌমিক ও চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি নজর রাখবো। এই সারের প্রক্রিয়ার বিরুদ্ধে কিন্তু যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি এই বলে দিলাম 4 নভেম্বরের মধ্যে আমরা আরম্ভ করে দেব সারের প্রক্রিয়া। 4 ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া। তারপরেই 9 তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে। তারপরেই সব অবজেকশন নিয়ে 31 জানুয়ারি বেরিয়ে যাবে। যার অবজেকশন তার হিয়ারিং হয়ে যাবে 31 জানুয়ারির মধ্যে শুনানি। আর তারপরেই 7 ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে। আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না, এটা হতে পারে না, কারণ যে প্রক্রিয়া আগে প্রায় 2 বছর সময় লেগেছে সেই প্রক্রিয়া হঠাৎ 1 মাস 2 মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায়। কালকে একথা আমরা গতকালও বলেছি, আগেও বলেছি, আমাদের সাংসদের দল, প্রতিনিধি দল গেছে, কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘণ্টের একটা পরিবর্তন হয়ে গেল। এখন কি হলো, 1 সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হলো অর্থাৎ 4 তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা 11 তারিখ, যে খসড়া তালিকা 9 তারিখ বার করার কথা ছিল 9 ডিসেম্বর সেটা 16 ডিসেম্বর, যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল 31 জানুয়ারি সেটা হয়ে গেল 7 ফেব্রুয়ারি। আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে, 7 তারিখ বলেছিল 14 ফেব্রুয়ারি, একদম ভ্যালেন্টাইন ডেতে। বুঝুন এখন তাহলে স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা, যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস এখন তাহলে স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা, যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে। এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি? জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই সময়সীমা পাল্টে দিল। এটা কি হলো তাহলে? এত 40 জনের ওপর যে মারা গেল তার দায়টা কে নেবে? রক্তের দায়, হাতে রক্ত কার লেগে? স্বীকার তো করে নেওয়া হলো সময়সীমা বাড়িয়ে যে দায়টা তাদেরই ছিল। তাহলে এর উত্তরটা কে দেবে যে এতজন মানুষকে যে আমরা হারালাম? তাহলে সেই কথাটা কে এর জবাব দেবে মানুষের কাছে? প্রান্তিক মানুষ তারা এই আতঙ্কের শিকার হয়েছেন। কখনো বাংলাদেশে চলে যাবেন, বাংলাদেশের মানুষ, সীমান্তবর্তী এলাকা যেন খালি আমাদের বাংলা আর কোথাও নয়। আবার কখনো রোহিঙ্গা, বাবারে বাবা, নানা রকম বলা, মানুষকে আতঙ্কের মধ্যে ফেলা। আমরা বারবার বলেছিলাম এরকম করো না, এরকম করা যায় না, এটা হয় না, কিন্তু তাতে তখন কর্ণপাত করেনি। পরে কিন্তু বুঝেছে, ভুলটা স্বীকার করলো। তা আমরা বলতে চাই যে যখন বিরোধীদের পক্ষ থেকে বিরোধী দলনেতা সহ অন্যান্যরা তারা বলছেন 1 কোটি বাদ যাবে, কখনো বলছেন এই 8 দফায় নির্বাচন এবার হবে না, 2-3 দফায় হবে। আচ্ছা, এটা জানছে কি করে বলুন তো? নির্বাচন কমিশন নাকি স্বায়ত্ত শাসিত একটি সংস্থা? তাহলে এরা জানছে কি করে? তাহলে কি এরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয়, জাতীয় নির্বাচন কমিশন নয়, এরা আসলে ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন? তাদের সাথে কথাবার্তা বলেই এগুলো হয় নাকি? আমরা প্রশ্ন করতে চাই যে দায় কে নেবে? মৃত্যুর দায় কে নেবে? বিশৃঙ্খলার দায় কে নেবে? আর তৃণমূল কংগ্রেস যে সবসময় সঠিক কথাটা বলে, এটা আর একবার প্রমাণিত হলো। এটা তো বলবেন কি করতে চেয়েছিলেন আসলে? চুপচাপ ঢাকবেন পাপ। আরে মানুষের কাছে চাইতে হবে মাপ, হাত জোর করে। এটা মনে রাখুন, তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা সঠিক কথা বলে। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বারে বারে বলেছিলেন এই কথা, এত তাড়াতাড়ি করবেন না। যদি সব ভুল হয়ে থাকে আগে, তাহলে আগের নির্বাচনগুলোও ভুল হয়ে গেছে, 24 সালেও নির্বাচন তাহলে ভুল। আপনি সময় নিয়ে করুন। 24 সালের নির্বাচনটা ঠিক হলো, আপনি রইলেন কেন্দ্রের সরকারে, কিন্তু বাকি 25 সালে এসেই আপনার মনে হলো যে তড়িঘড়ি করে দিতে হবে। প্রশ্নও তুলেছিলেন, 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার সঙ্গে মাননীয় সাংসদ পার্থ ভৌমিক আছেন, তিনিও তার কথা বলবেন দলের পক্ষ থেকে। এই যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাননীয় সাংসদের পক্ষ থেকে তোলা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন এই 5টি প্রশ্ন। সেই 5টি প্রশ্ন সব রাজ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, হঠাৎ স্পেশাল রিভিশন হচ্ছে কোথায়? না অসমে। অসম কি সীমান্তবর্তী রাজ্য নয়? আমরা প্রশ্ন করতে চাই, উত্তর পূর্বে আরো রাজ্যগুলো কি সীমান্তবর্তী রাজ্য নয়? খালি বাংলায় কি সীমান্তবর্তী রাজ্য? এই প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ। আমি আগেও বলেছি, এই প্রশ্নটাই তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ত্রুটিপূর্ণ যদি আগের তালিকা হয় তাহলে স্টেপ ডাউন করুন, সরকার থেকে বেরিয়ে আসুন, ত্রুটি মুক্ত নির্বাচন কমিশনের একটা লিস্ট হোক, ভোটার লিস্ট, সেইটাতে আবার লড়াই করে আসুন। তার উত্তর নেই। এই যে এত মৃত্যু হয়েছে অপরিকল্পিতভাবে, পরিকাঠামোহীন একটা ক্ষেত্র তৈরি করে, তার উত্তর দেবে কে, দায় নেবে কে, সে কথাও তিনি তুলেছিলেন। কংগ্রেস উদ্বেগ অভিযোগ করছে সেটা প্রাধান্য পাচ্ছে না, কিন্তু আজকে প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসের কথাটাকেই স্বীকার করতে হয়েছে। আর তিনি দাবি করেছিলেন যে ওই 1 কোটি ভোটার বাদ যাবে, ইলেকশন অত দফায় হবে না, এত দফায় হবে। বাবা, কার সাথে ভাব? আমরা প্রশ্ন করতে চাই, কার সাথে ভাব? কোনো উত্তর নেই। মুখ্য নির্বাচন কমিশনার তিনি কি এখনো অব্দি একটা কথার উত্তর দেননি। ওই চুপচাপ ঢাকতে হবে পাপ। আমরা আবারও বলছি, চাইতে হবে মাপ। এটা মনে রাখবেন, জনতার কাছে, জনতার উপরে কেউ নেই। আমি মাননীয় সাংসদ আমাদের পার্থ ভৌমিক, তাকে তার কথা বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে। তিনি তার কথা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিস্তারিতভাবে বলেছেন। এর সঙ্গে অতিরিক্ত দুটো কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যে কোনো কাজ করতে গেলে তার একটা পরিকল্পনা থাকে। একটা মানুষ যখন তার বাড়ি তৈরি করে, তারও একটা প্ল্যান। আমরা প্রথম দেখলাম যে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দপ্তর, স্বয়ংশাসিত সংস্থা নির্বাচন কমিশন, উইদাউট এনি প্ল্যানিং, নেই কোনো পরিকাঠামো, নেই কোনো প্ল্যানিং, কোনো ফিল্ড ভিত্তিক প্রস্তুতি, তারা এসআইআরটা জোর করে চাপিয়ে দিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথা বলেছে, যে কাজটা 2 বছরের সেটা কি করে 2 মাসে করা সম্ভব। এবং এই কাজটা যদি পরিকল্পনা ভিত্তিক করতে হতো, তাহলে অনেকগুলো পরিকল্পনা করার দরকার ছিল নির্বাচন কমিশনের। প্রথম কি, বিএলওদের সঠিক প্রশিক্ষণ দেওয়া। সেকেন্ড কি, অ্যাপের গ্লিচ এটা দূর করা। থার্ড কি ছিল, ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা। ফোর্থ কি ছিল, ভোটার তালিকায় অসঙ্গতি কোথায় কোথায় আছে সেটাকে মানে পুরোটাকে না দেখে তারা হঠাৎ করে জোর করে একটা চাপিয়ে দিতে চাই। এর ফলস্বরূপ আমরা কি দেখলাম, যে সারা পশ্চিমবাংলার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেল। আজ অব্দি, এখন যখন আমরা প্রেস কনফারেন্স করছি, 40 জন মারা গেছেন, তাতে বিএলওরা আছেন, সাধারণ মানুষও আছেন। আপনারা জানেন, অনেক শিক্ষক রাজ্য নির্বাচন কমিশনের, যেটা কেন্দ্রীয় সরকারের অধীন, সেই ইসি দপ্তরের সামনে তারা ধর্নায় বসতেন, কারণ তাদের সহকর্মীরা মারা যাচ্ছে।
আমার বক্তব্য খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস যে কথাটা বারবার বলছিলেন, কিংবা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে প্রতিনিধি দল কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে গেছিলেন, তার কোনো সদুত্তর তো আমরা পাইনি, কিন্তু একটা রেজাল্ট আমরা পেয়েছি যে নির্বাচন কমিশনার বুঝতে পারছেন যে তারা কতটা নির্লজ্জভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে দালালি করছে। এটা আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তার যে স্বয়ংশাসিত ভূমিকা, তার যে নিরপেক্ষতা, সেটা খুব দুঃখজনকভাবেও আমরা বলতে বাধ্য হচ্ছি তিনি তার গরিমা হারিয়েছেন। এবং ভারতীয় জনতা পার্টি এবং সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আমরা দেখছি একটার পর একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, কোর্টকে মাঝে মাঝে শুধু নয় ভীষণভাবে প্রভাবিত করে বিরোধী দলের উপরে আঘাত হানার অপচেষ্টা, সংবাদ মাধ্যমকে হয় ভয় দেখিয়ে নইলে অন্য কোন রকম ভাবে জোর করে নিজেদের পক্ষে বলানোর চেষ্টা করাটা, এবং সর্বশেষ ভারতীয় নির্বাচন কমিশন তাদেরও নিরপেক্ষতাকে তুলে দিয়ে নিজেদের দলের স্বার্থে কাজে লাগানো। এবং যার প্রথম ধাপ আমরা দেখেছিলাম, আগে কি ছিল, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। আমরা দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতির জায়গাটাকে ক্যান্সেল করে প্রধানমন্ত্রী মনোনীত এক ব্যক্তির নাম অর্থাৎ 2:1 করে দেওয়া হলো, যাতে নির্বাচন কমিশনারকে নিজেদের পছন্দ মতো বসানো যায়। এবং সেই পছন্দ মতো নির্বাচন কমিশনারের নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। আমার প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি কিংবা জ্ঞানেশ কুমার তারা কি মৃত্যুর দায় দেবেন? আমার প্রশ্ন, এই যে 40 জন মারা গেলেন, বাংলার একজনও বিজেপির নেতা, কেন্দ্রের একজনও বিজেপির নেতা, একজনও নির্বাচন কমিশনারের কোন লোক এই 40টা পরিবারের কারোর খবর নিয়েছে? আমাদের প্রশ্ন, 2002 সালে যাদের নাম ছিল তাদের মধ্যেও অনেকে আত্মহত্যা করলেন কেন? কারণ একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতা কোথা থেকে জানছেন যে 1 কোটির লোকের নাম বাদ যাবে? কোথা থেকে তিনি জানতে পারছেন? এবং তিনি যেদিন থেকে বলা শুরু করলেন 1 কোটি লোকের নাম বাদ যাবে, তারপরেই এই মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল। তাহলে এই মৃত্যুর দায়িত্ব জ্ঞানেশ কুমার, বিরোধী দলের নেতা কিংবা বিজেপি নেতারা নেবেন কি? দেখুন, আমরা এসআইআর এর বিরুদ্ধে নই, কিন্তু আমরা পরিকল্পিত এসআইআর এর পক্ষে। কিন্তু তার আগেও একটা প্রশ্ন আছে যে অন্য দেশের সীমান্তবর্তী এলাকা চিহ্নিত করে যদি এসআইআর করা হয়, তাহলে কেন শুধু বাংলা? কেন ত্রিপুরা নয়? কেন মিজোরাম নয়? কেন মণিপুর নয়? কেন অরুণাচল নয়? কেন আসাম নয়? কেন শুধু বাংলা? এই প্রশ্ন কি আমাদের কারোর মনে জাগতে পারে না? তার মানে ইচ্ছাকৃত ভাবে বাংলাকে আক্রমণ করা হচ্ছে। আমিও আপনাদের আজকে জিজ্ঞাসা বলে যেতে চাই যে যখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা বার হবে, ধরে নিলাম যে অবৈধ ভোটারের তালিকা বাদ যাবে, আমার ধারণা মৃত ভোটারের নাম বাদ যাবে, কিছু শিফটেড লোকের নাম বাদ যাবে, এবং ওপার বাংলা থেকে কিছু আসা শরণার্থী